সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন এমপি ও মন্ত্রীরা, সার্কভুক্ত দেশগুলোকে আমন্ত্রণ। পিসিতে ৩০ আসনে ভোট জালিয়াতির অভিযোগ, জামাত জোটের রংপুরের ৩ আসনে ভোট পুনঃগণনার দাবি বিএনপির। 18 ফেব্রুয়ারি থেকে রমজানের সকল মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের। রমজানে ভোগ্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে বেড়েছে আমদানি, কিছু পণ্যের দাম কমার আশা ব্যবসায়ীদের। আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রথা ভেঙে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নিতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই স্থানে শপথ পড়ানো হবে মন্ত্রিপরিষদ সদস্যদেরও। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকাল 10টায় দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের এবং বিকেল 4টায় নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্যদের শপথের ব্যবস্থা করা হচ্ছে। সংসদ ভবন সূত্র জানিয়েছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য জাতীয় সংসদ ভবন নতুনভাবে সাজানো হচ্ছে। ভবনের অভ্যন্তরে ধোয়া মোছার কাজ চলছে এবং সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সংসদের বাইরে সদস্যদের বরাদ্দকৃত কক্ষগুলো সাজানোর কাজও চলছে। গণঅভ্যুত্থানের সময় যেসব অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো মেরামত করা হচ্ছে। নির্বাচনের দুদিন পর শনিবার থেকে সেখানে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়। এদিকে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে জানা নেই। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যে এটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। আর এরপর পরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30 12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় যে আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। আর আপনি যেটা বললেন কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি। নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে আজ সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় জামাত আমিরের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। সেখান থেকে বের হয়ে নাহিদ ইসলামের বেইলি রোডের বাসায় যাবেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তারেক রহমান আজ তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন। গতকাল নির্বাচন পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনে দেশ পরিচালনায় সকল রাজনৈতিক দলের সহযোগিতা চান এবং জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে বড় জয় পাওয়ার পর বিএনপির সরকার গঠনের তোড়জোড় এখন দৃশ্যমান। দুপুরে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগেই সেখানে পৌঁছান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য মন্ত্রিপরিষদ সদস্যদের নাম আজই চূড়ান্ত হতে পারে। পরবর্তীতে তা পাঠানো হতে পারে বঙ্গভবনে। আগামী পরশু নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। শপথ অনুষ্ঠানটি আয়োজনের সম্ভাব্য স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। এতে ভারত ও পাকিস্তান সহ 13টি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের কি তথ্য আছে আপনার কাছে? কিছুক্ষণ আগেই
কথা বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তিনি জানিয়েছেন যে দক্ষিণ প্লাজা সহ পুরো সংসদ ভবন এলাকা তারা ঘুরে দেখে এসেছেন এবং শপথ গ্রহণ অনুষ্ঠান যাতে নির্বিঘ্ন এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই অনুষ্ঠিত হয় সে বিষয় নিয়ে তারা কাজ করছেন এবং এটি অতি শীঘ্রই সম্পন্ন হয়ে যাবে বলেই জানিয়েছেন। যতটুকু কাজ বাকি আছে সিংহভাগ কাজ সম্পন্ন হয়ে গেছে, কিছুটা কাজ বাকি রয়েছে। এবং এর সাথে তিনি জানিয়েছেন, এক প্রশ্নের জবাবে উত্তর দিয়েছেন যে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলে নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। এবং এর সাথে দলীয় পদের প্রধান এবং প্রধানমন্ত্রী এক ব্যক্তি থাকার যে বিষয় সেই বিষয়েও বিএনপি শপথ গ্রহণের আগেই বিষয়টি পরিষ্কার করবে এবং বিএনপি কী সিদ্ধান্ত নিচ্ছে সেটি জানাবে বলে তিনি জানিয়েছেন। এবং আমি আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে সকাল থেকেই সারা দেশ থেকে আসা যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন সহ জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা এখানে ভিড় জমাচ্ছেন এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য মূলত তারা এখানে এসেছেন। এবং জয়লাভ করা যারা সংসদ সদস্য রয়েছেন তারা দলের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন। তো এই ছিল সর্বশেষ। যাচ্ছিলাম গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে সবশেষ খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২ আসনে ভোট জালিয়াতি এবং অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনে জমা দিয়েছে ১১ দলীয় জোটের একটি প্রতিনিধি দল। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান তারা। পরে নির্বাচন কমিশন সচিবের সাথে প্রায় ১.৫ ঘণ্টার সংলাপ শেষে ভোট কেন্দ্রে ফলাফলের সাথে ঘোষিত ফলাফলের অস্বাভাবিক পার্থক্য দেখা গেছে বলে জানান ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ও জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, ফলাফল শিটেও অনেক ঘষামাজার চিত্র দেখা গেছে। অভিযোগ আমলে নিয়ে শিগগিরই নির্বাচন কমিশন ব্যবস্থা নিবে বলে প্রত্যাশা করেন তিনি। অনিয়ম ও সহিংসতার প্রতিবাদে কাল ঢাকায় বায়তুল মোকাররমে প্রতিবাদ সভা করা হবে বলেও জানান তিনি। আমরা তালিকা জমা দিয়েছি, কমিশনের কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক। আমাদের কমপ্লেন আমরা দিয়ে গেলাম, আইনের দরজা খোলা আছে। ওনারাও বলেছেন আমরাও আইনের প্রক্রিয়ার মধ্যে যাব। 16ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বায়তুল মোকাররম উত্তর গেট থেকেই আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। রংপুরে ৩টি আসনে পুনরায় ভোট গণনার দাবিতে বিএনপির ৩টি আসনের প্রার্থী সহ নেতাকর্মী সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। রংপুর ৩, ৪ ও ৬ আসনের ভোট পুনরায় গণনা করার দাবি তাদের। দুপুরে বিএনপির নেতাকর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে মূল গেটের সামনে ২ ঘণ্টা অবস্থান নেয়। ওই সময় আন্দোলনকারীদের দাবি ভোট পুনরায় গণনা ও রিটার্নিং অফিসার রংপুরের জেলা প্রশাসকের অপসারণেরও দাবি জানান। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অনিয়ম, কারচুপি ও ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নির্বাচনে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম ৫ হাটহাজারী আসনের ১১ দলীয় জোট প্রার্থী নাসির উদ্দিন মুনির। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় জামাতে ইসলামের সুরা সদস্য ও প্রধান নির্বাচনী এজেন্ট অধ্যক্ষ রফিকুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, চট্টগ্রামের বিভিন্ন এলাকার সশস্ত্র সন্ত্রাসীরা হাটহাজারীর বিভিন্ন কেন্দ্রে ভোটের আগের দিন থেকে ভীতি সঞ্চার করে সাধারণ মানুষের মাঝে। এছাড়া নির্বাচন পরবর্তী ১১ দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করা হয়। মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি রমজানের শুরুর দিন থেকেই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠা বিএনপি নেতাকর্মীদের ভয়াবহ পরিণতি হবে। বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে তিনি একথা বলেন। নির্বাচনের চটদখল, যেটা এটা নির্বাচনী চটদখল বলবো আর কি, যে এই রকম চটদখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা দয়া করে ২৪ ভুলে যাবেন না।
আজকে আপনি এখানে চট দখল করে আমার চট নিয়ে গেছেন দখল করে, এর মানে এটা না যে ৬১,০০০ লোক চুপচাপ বসে থাকবে। পঞ্চগড়ের পর এবার দিনাজপুরে জেলা আওয়ামী লীগ অফিসে আওয়ামী লীগের নেতারা জয় বাংলা স্লোগান দিয়েছে। সকালে আওয়ামী লীগ কার্যালয়ের বারান্দায় একজন নারী নেত্রী সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা দলীয় স্লোগান দিয়ে ভাঙচুর হওয়া আওয়ামী লীগ অফিসে প্রবেশ করে। এ সময় তারা মোবাইল দিয়ে ভিডিও করেন এবং ফেসবুকে আপলোড দেন। ফেসবুকে আপলোড দেওয়া ভিডিওটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, ভোরে সীমান্ত এলাকায় চোরা কারবারিরা বস্তাভর্তি ভারতীয় শাড়ি নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল। বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে চোরা কারবারিরা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা খুলে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।